হাসিনার কাছে ইন্ডিয়ান যে 5 জন দূত শেষ পর্যন্ত গিয়েছিল, রয়ের এজেন্ট, গিয়ে তাকে বলেছে আপনি আর 5-6 হাজার লাশ ফেলেন। তারা বলেছে আমরা 3টে ভুল করেছি এই পর্যন্ত, চতুর্থ ভুল আর করব না। যারা বলে যে ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, ইন্ডিয়া রাগ করবে, তারা হলো এই 36 জুলাইয়ের শত্রু। তারা চায় কাশ্মীরে বিনা ভিসায় ভ্রমণ করতে, তারা চায় গুজরাটের মানুষকে হত্যা করা বিনা ভিসায় দেখতে। যদি নির্মোহভাবে বলতে চাই, নির্মোহভাবে, ইন্ডিয়া কিন্তু কোনো কিছু রাগ রাগ করে বলে না। ইন্ডিয়া যা বলে প্রকাশ্যে বলে, মিথ্যা বলে প্রকাশ্যে বলে, এবং অপপ্রচার প্রকাশ্যে করে। বাংলাদেশ নাম বলতে তারা ভাসুর মনে করে না, ভাসুরের নাম লেখা যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে 24 ঘন্টায় প্রতিটি সেকেন্ডে তারা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। যদি এটা কেউ বিশ্বাস না করে, তাহলে আমি মনে করি কোনো সেই ব্যক্তির আহ বাংলাদেশ এবং ইন্ডিয়ার অথবা ইন্ডিয়ার নীতি সম্পর্কে তার জ্ঞান নেই। প্রতি মুহূর্তে, এই মুহূর্তে বসে আছে, এই মুহূর্তেও ইন্ডিয়ান একটা বিশাল গোষ্ঠী তাদের দোসরদেরকে নিয়ে বাংলাদেশে কি অপকর্ম করলে বাংলাদেশকে ধ্বংস করা যায়, বাংলাদেশকে দুর্বল করা যায়, বাংলাদেশের মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করলে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলা যায়, সেই সমস্ত জিনিসগুলো তারা প্রতিনিয়ত পরিকল্পনা করছে। এই এই সাইকোলজি অথবা এই রসায়ন যদি কোনো বাঙালি বাংলাদেশি না বুঝতে পারে, তাহলে এটা তার ব্যর্থতা এবং বাংলাদেশেরও ব্যর্থতা। দেখুন, বাংলাদেশের নাম, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই যে কথাগুলো বললাম, আমরা যখন বাংলাদেশের কেউ ইন্ডিয়ার নামটা উচ্চারণ করি, ইন্ডিয়ার ষড়যন্ত্রের কথা উচ্চারণ করি, তখন তাকে কোনো না কোনো ভাবে ইন্ডিয়ার শেখানো বুলি দিয়ে তাকে পাকিস্তানি বলা হয়, তাদেরকে রাজাকার বলা হয়, তাকে আলবদর বলা হয়, এবং ওই ঘুরে ফিরে মুক্তিযুদ্ধে চলে যায় তারা। এই যে কথাগুলো, এগুলো কিন্তু বোঝার জন্য সেই সাহস, সেই শক্তি, সেই বুদ্ধিমত্তা আজকে আমাদের বাংলাদেশে থাকতে হবে। আজকে আপনারা পরীক্ষিত সত্য, এই পর্যন্ত ক্রিকেট খেলা পাকিস্তান ইন্ডিয়া তো একটা দুইটা হয়নি। এই ক্রিকেট খেলা, সেখানে আপনি জনমত দেখেছেন কোন দেশের পক্ষে? আমি সেটা তো আর আপনাদেরকে বলার অপেক্ষা রাখবো না। যারা অনুষ্ঠান দেখছেন, এখনই একটা জরিপ দেন ইন্ডিয়া আর পাকিস্তানের পক্ষে বিপক্ষে, দেখবেন এটা পেয়ে যাবেন। এখন কথা হলো, যুদ্ধ করলে আমাদের রাষ্ট্রীয় নীতি একটা থাকতে হবে, যেটা আমাদের আমাদের বলা হয়েছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কারো পক্ষ নিব না। এটাই তো তাদের অবস্থান। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশের যারা সত্যিকারের দেশপ্রেমিক লোক, তাদের কাউকে থামিয়ে রাখতে পারবে না। তারা কোন পক্ষ নেবে? তারা জানে এই ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া করে, এই বয়কট ইন্ডিয়া করে কিন্তু দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এটা দ্বিতীয়বার স্বাধীন কেউ অস্বীকার করতে পারবে না। ইন্ডিয়া প্রতিটি মুহূর্তে হাসিনাকে সহযোগিতা করেছে, নোয়িং ফুললি ওয়েল। 3টা টার্ম অবৈধ ক্ষমতায় তারা প্রতিষ্ঠিত রেখেছিল এই ইন্ডিয়া তাদেরকে। আবার সেই ইন্ডিয়ার বিপক্ষে কথা আমি বলা যাবে আরেকটা জিনিস একটু জানতে চাই, কোনো রহমত আব্দুল হক, আপনি না। মাঝখানে একটা পয়েন্ট তুলেছেন, সে পয়েন্ট যারা যারা মেজর আশরাফুদ্দৌলা বলেছেন যে উনি এক ইন্ডিয়ান একজনকে জিজ্ঞাসা করেছেন যে তোমাদের র কেন দুর্বল, তোমাদের র এর কাছে কি কোনো ইনফরমেশন ছিল না? আপনি কি মনে করেন না যে সকল কিছুই জানা সত্ত্বেও ইন্ডিয়া কিছুই করতে পারে না গত এই 24-এ? আমি তো মনে করি আপনি, সবকিছুই জানতো, সবকিছুই দেখেছে ইন্ডিয়ার তারা সকল। হ্যাঁ। লাস্টের বিষয়টা বলি। হুম। হাসিনার কাছে ইন্ডিয়ান যে 5 জন দূত শেষ পর্যন্ত গিয়েছিল, রয়ের এজেন্ট, গিয়ে তাকে বলেছে আপনি আর 5-6 হাজার লাশ ফেলেন। ফেলার পরে দেখবেন 5 বছর শান্তি, আর বাঙালি অগ্রসর হবে না। সেই কারণেই তো সে আর্মিকে অর্ডার দিয়েছিল তোমরাও তাদেরকে মানুষ মারো, মারতে থাকো। যদি সেই সময় ওয়াকারুজ্জামান এই সিদ্ধান্ত না নিতেন, এই গৃহযুদ্ধ একটা লাগতো, কোনো সন্দেহ নাই। জনগণ আর পিছিয়ে যাওয়ার পিছিয়ে হওয়ার কোনো সাহস ছিল, কোনো ছিল না, উপায় ছিল না। আপনার আবু সাইদরা তখন হাত তুলে যখন মৃত্যুর জন্য প্রস্তুত, এক আবু সাইদের পিছনে তো লক্ষ্য আবু সাইদ দাঁড়িয়ে গেছে। হয়তো একটা গৃহযুদ্ধ হতো, এবং সেই গৃহযুদ্ধের অপেক্ষা ছিল ইন্ডিয়া। এবং ইন্ডিয়া বলে, তাদের বিভিন্ন বই পুস্তক যদি আপনি পড়েন, ইন্ডিয়ান যারা অ্যানালিস্ট এবং তারা লিখেন, তারা বলেছে আমরা 3টে ভুল করেছি এই পর্যন্ত, চতুর্থ ভুল আর করব না। 3টে ভুল: 1 নম্বর ভুল হলো 65 সালে কেন পশ্চিম পাকিস্তান আক্রমণ না করে তৎকালীন ইস্ট পাকিস্তান আক্রমণ করা হলো না? কেন ইস্ট পাকিস্তানের তো তখন তখন প্রতিরক্ষা বুদ্ধ ছিল না। তখন কিন্তু তারা লাহোর আক্রমণ করে যেমন ব্যর্থ হয়েছে, যদি ঢাকা আক্রমণ করতো ব্যর্থ হতো না কিন্তু। এটা তাদের অ্যানালিস্টরা বলেন যে এটা একটা প্রথম ভুল হয়েছে, কেন আমরা তখন বাংলাদেশ বা ইস্ট পাকিস্তান দখল করিনি। দ্বিতীয় ভুলটা করেছে, তারা বলে
যে 71 সালে কেন তাদের সৈন্যবাহিনী বাংলাদেশ থেকে, তারা কিন্তু 71 সালে, স্যার জানবেন, আমাদের এই সচিবালয়ে 11 জন সচিব বসে তাদের রাষ্ট্রীয় কার্যক্রম শুরু করে দিয়েছিল। যদি কেউ এটা অস্বীকার করে সে মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না। তাদের প্রত্যেকটা ক্যান্টনমেন্ট ইন্ডিয়ার বাহিনীর দখলে ছিল। এই কথা যদি কেউ অস্বীকার করে সে দেশের শত্রু। যদি কেউ এইটা না জানে যে তারা এই দেশ থেকে লুটপাট করে বিলিয়ন বিলিয়ন ডলারের জিনিসপত্র নিয়ে গেছে, এইটা যারা বিশ্বাস করবে না, বলবে না, তারা কলঙ্ক এই দেশের, তারা এই দেশের শত্রু। যারা বিশ্বাস করে যে ইন্ডিয়া এই দেশকে ভালোবাসে, ইন্ডিয়া এই দেশের স্বাধীনতাকে স্বীকার করে, আমি বলবো তারাই হলো এই দেশের শত্রু। এবং যারা বলে যে ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, ইন্ডিয়া রাগ করবে, তারা হলো এই 36 জুলাইয়ের শত্রু। তারা এই দেশের স্বাধীনতা, তাদের এই দেশের সার্বভৌমত্ব ইন্ডিয়ার হাতে হস্তান্তর করে তারা শান্তিতে থাকতে চায়। তারা চায় কাশ্মীরে বিনা ভিসায় ভ্রমণ করতে, তারা চায় গুজরাটের মানুষকে হত্যা করা বিনা ভিসায় দেখতে, তারা দেখতে চায় আসামের সেই কসাইকে দেখার, যারা ঘুরে দেখবে যে সেখানে কিভাবে মুসলমানদেরকে হত্যা করছে শুধু বিনা ভিসায় করার জন্য। এই সমস্ত স্বার্থান্বেষী, এই সমস্ত চরমপন্থী মৌলবাদী দেশদ্রোহীদেরকে যতক্ষণ পর্যন্ত আপনারা প্রতিহত না করতে পারবেন, দেশ ঐক্যবদ্ধ হয়ে, এই ধরনের মুখোশ লাগানো চোর বাটপারদের বা দেশদ্রোহী শক্তিকে যতক্ষণ পর্যন্ত আপনারা তাদের বিরুদ্ধে লড়াই করতে না পারবেন, বিশ্বাস করেন 36 জুলাইয়ের আন্দোলন সফল হতে পারবে না, পারবে না, পারবে না। সুতরাং আমার সর্বশেষ এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি পুরো দেশবাসীকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধ হন। ভুলে যান ইন্ডিয়াকে। ইন্ডিয়া কখনো আমার বন্ধু হবে না। ইন্ডিয়ার পাশে আরো কয়টা রাষ্ট্র তৈরি করা যায় সে একটা রাষ্ট্র তৈরি করার ব্যবস্থা করুন। দেখবেন যে ইন্ডিয়া চিরতরে শান্তি হয়ে যাবে, আমাদের সাথে আর শত্রুতা করবে না। তারা যেমন আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, আমরা ষড়যন্ত্র করব না, আমরা পরিকল্পনা করব, যে পরিকল্পনা আমাদের দেশের জন্য মঙ্গল হবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব দীর্ঘস্থায়ী হবে, পৃথিবীর বুকে আমরা টিকে থাকবো একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে, সেই সেই জিনিসটা আমাদের তৈরি করতে হবে। এবং এই মনোভাব যতক্ষণ পর্যন্ত জাগ্রত হবে না, সেই দালাল স্বৈরাচার ফেসিবাদের সমর্থকরা যতক্ষণ পর্যন্ত, তাদেরকে যখন আমরা আপন করে নিব, সেই শত্রুরা আপনার ঘরের বিভীষণ হয়ে আবার আবির্ভূত হবে। মনে রাখবেন, আমাদের দেশে এখন ঐক্য প্রয়োজন, দেশের মানুষের মধ্যে, দেশপ্রেমিকদের মধ্যে ঐক্য প্রয়োজন। সমস্ত মতভেদ ভুলে গিয়ে 36 জুলাইয়ের আন্দোলনকে সামনে রেখে, বিপ্লবকে সামনে রেখে, সেই বিপ্লবের মূল মন্ত্রকে আমাদের বুকে পিঠে মন মানসিকতায় ধারণ যদি আমরা করতে পারি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা একটা শক্তিশালী দেশ হয়ে যাব ইনশাআল্লাহ। এবং মনে রাখবেন, আমরা বুদ্ধিমত্তার দিক থেকে অনেক এগিয়ে যাব যদি আমাদের প্রফেসর ইউনূসকে আমরা আরো কিছু সময় দিয়ে এই দেশকে আরো একটা শৃঙ্খলাপূর্ণ দেশ যদি আমরা তৈরি করার সুযোগ দেই। যদি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হতে পারে, দেশের জন্য আবার একটা অশনি সংকেত হবে এবং ইন্ডিয়া সেই সুযোগটা গ্রহণ করবে। আপনারা মনে রাখবেন, ইন্ডিয়ার সেই শক্তি এখনো বাংলাদেশে জাগ্রত আছে এবং সেই জাগ্রত হয়ে দেশের বিরুদ্ধে তারা কাজ করছে। আপনাকে আমাকে শান্তিতে থাকতে দিবে না। মহান আল্লাহ আমাদের সেটাকে প্রতিহত করার শক্তি, সাহস এবং ঈমান, দেশপ্রেম জাগ্রত করুন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।